ভাবতে পারে না? দেখো, আমি আমার কথা বলতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে জনসংযোগের বিভিন্ন মাত্রা হয়, জনসংযোগের বিভিন্ন পদ্ধতি হয়, মাধ্যম হয়। যেসব দলের আর্থিক সংগতি আছে তারা 2, 4, 5টা, আমরা দেখেছি, এগুলো আমি নতুন বলবো না, গাড়ি বার করুক বা রথ বার করুক বা ইনফ্যাক্ট বা আদারওয়াইজ, আমরা যেটা বলতে চাইছি যে একদম ফ্যাগ এন্ড, একদম প্রান্তিক অবস্থাতে যে জনসংযোগ গড়ে ওঠে আজকালকার এই প্রচারের জায়গায় বা প্রচারের আলোর বাইরেও কিন্তু একটা ব্যাপক শ্রেণী আছে যেটা ম্যান টু ম্যান জনসংযোগের প্রয়োজন হয়। আমরা স্ট্র্যাটেজিক্যালি আমাদের খুব স্বাভাবিক, আমাদের যতটা শক্তি, যতটা সামর্থ্য, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লক, বুথ অঞ্চলে আমরা জনসংযোগ করবার চেষ্টা করছি বা করব। আগামী দিনে আমাদের স্ট্র্যাটেজিটাও তাই। এবং আমরা বারবার তোমাদের মতো সংবাদ মাধ্যম ছাড়াও আমরা সাধারণভাবে যেসব ক্যাম্পেন, সেখানে আমাদের একটি লক্ষ্য থাকবে, কারণ প্রশ্নটা হচ্ছে বিবেককে নাড়ানো, প্রশ্নটা হচ্ছে মানুষের একটা সতত্ব ভাবনা। কারণ এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি বা হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার রাজনীতি, বহু টাকার দুর্নীতির পাহাড় তৈরি করবার রাজনীতি, সেটা তো মানুষ অভ্যস্ত হয়ে গেছেন দেখতে দেখতে। তার বাইরে যে একটা পৃথিবী আছে, এবং সেইটা আমার ভারতবর্ষের কোনো একটা সময় রাজনৈতিক পরিধি ছিল, সেটা তারা বুঝবেন, কারণ তাদের ফিল ইন্ডেক্স থেকে তারা বুঝবেন। তাদের ছেলে মেয়েদের স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট, এবং তার পরবর্তী সময় উচ্চশিক্ষা, তার পরবর্তী সময় সামাজিক সুরক্ষা, এবং একটা পার্মানেন্ট লিভিংয়ে, মানে এটা শুধু এই নয় যে কোনো ভান্ডার দিয়ে সাময়িক তুষ্ট করছো, নো ডোল আউট, একটা পার্মানেন্ট সলিউশন। আমি বারবার বলছি, আমি কোনো ভান্ডারের বিরুদ্ধে না, আমি বলতে চাইছি সমাজের উপকার হতে পারে। ধরো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেটা তো এমপ্লয়মেন্ট দিতে পারে, তো ইত্যাদি ইত্যাদি। আপস্ট্রিম ইন্ডাস্ট্রি হতে পারে, ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি হতে পারে, অর্থাৎ যেটা এক্সপ্লোরেশন, ধরো অয়েল, ন্যাচারাল গ্যাস, মিনারেল, সেক্ষেত্রে আমার এখানে আছে, আমাদের সে রিসোর্সেস আছে, কিন্তু প্ল্যানিং নেই। আমরা বারবার যেটা বলতে চাইছি, আপনারা ধর্মের কথা কম বলুন, মানুষের কথা বলুন, আপনারা ইন্ডেক্স থেকে বলুন, সে কেন্দ্র হোক, রাজ্য হোক, আমরাও তাই বলবো আমাদের কমিটমেন্ট কী। এবার তোমার একটা নির্দিষ্ট জায়গায় আমি আসি দেবারতী, আমি অনেকক্ষণ কথাগুলো শুনছিলাম। ধরো শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম না ভবানীপুর, আমি তোমাকে একটা কথা বলতে পারি, সবাই তার নিজের মতো করে লড়বে। আচ্ছা, গতবার তো 2021-এ মমতা দেবী নন্দীগ্রামে গিয়ে লড়াইটা লড়লেন, ফল যাই হোক, এক্সপ্লানেশন যাই হোক, শুভেন্দুবাবু এবার না হয় ভবানীপুরে এলেন। মানে আমরা দেখতে চাই এক্স্যাক্টলি কে কাকে অ্যাভয়েড করছে। মানে দুজন যদি নিজেকে প্রমাণিত করবার চেষ্টা করে খুব শক্তিশালী, আমরা চাইবো যে অন্তত মানুষের চোখে কারা শক্তিশালী সেটা প্রমাণিত হোক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি কেন বলি জানো তো, আমার এই প্রশ্নগুলোর মধ্যে আমার কতগুলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমি তখন খুব ছোট, 77 সাল ইন্দিরা গান্ধী পরাজিত রাজনারায়ণের কাছে, এটা আমি দেখেছি, তখন আমি ছোট, বাট তথাপি আমার মনে গেঁথে আছে। আমি যখন 89, আমি চূড়ান্ত রাজনীতি করি, ইনফ্যাক্ট আমরা ছাত্র রাজনীতি করি, মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতি করি, আই মিন ওয়ান অফ দ্য লিডার্স, অন্যান্য সকলে, প্রিয়দা, সুব্রত দাস, সোমেন দা, মমতা ব্যানার্জি হারলেন 89-এ যাদবপুরে, আমার চোখে দেখা। আমি সেই মমতা ব্যানার্জিকে আবারও হারতে দেখেছি নন্দীগ্রামে। এক্সপ্লানেশন যাই হোক, মানে আমি বলতে চাই যে 5 বছর তো হয়ে গেল। আচ্ছা, প্রার্থর এই কথাগুলো আমি কেন বললাম জানো? আমি শুভেন্দুর ক্ষেত্রে তো আমি দীর্ঘদিন ধরে চিনি, আজকেও একটি স্টেটমেন্ট দেখলাম, 3 বার আমি সিআর হয়েছি, সিআরের সময় তো আমরা ছাত্র পরিষদ করিয়ে যাচ্ছি, কাঠি কলেজে যখন সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ইউ আন্ডারস্ট্যান্ড, ওর গ্রোথ হয়েছে খুব ভালো। অ্যাট দি সেম টাইম পার্থক্য আমি এই প্রশ্নটাও করবো যে আজকে এই প্রশ্নগুলো যখন আসছে, তখন একটা প্রশ্ন একেবারে সামনে চলে আসছে, সেটা হলো যে এই নেতৃত্বের মধ্যে থেকে যারা আজকে উঠে এসছেন, যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, আমি দেখেছি, পার্থরা যেভাবেই দেখুক, আমি দেখেছি কোন অবস্থা থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেত্রী। আমার খারাপ লাগে আজকে যখন তাকে একটি ভোটেও জিতবো এমন একটা অঙ্গীকার করতে হয়। আমি কেন বলি তোমাকে, এই প্রশ্নটা থাকার কথা না। 60 বা 64 লক্ষ ভোট যেটা বাইরে গেছে, সে তো ডিলিটেড, সেখানেই তো 47,000 আছে ভবানীপুরে। তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন সেখানে আছে কত? সেখানে 60,06,000। এবার দেখতে হবে কোন কোন ডকুমেন্টেশনস, কিছু তো বাদ যাবে সম্ভবত। এর মধ্যে একটা ফল্টি এরিয়া আছে, এর মধ্যে একটা কনস্পিরেসি আছে, বারবার বলছি, এর মধ্যে একটা কৌশল আছে, এবং সেই কৌশলকে ব্যবহার করবার চেষ্টা আছে। রাজনৈতিক দল হিসেবে আজও ইলেকশন কমিশন দপ্তরের সামনে তোমরা জানো আমরা বিক্ষোভ জানিয়েছি, ওই একটা কারণে, বৈধ ভোটার যেন বাদ না যায়। তাতে মমতা ব্যানার্জি জিতুন, তাতে শুভঙ্কর সরকার জিতুন, অধীর চৌধুরী জিতুন, অথবা শুভেন্দু অধিকারী জিতুন, জিতবেন যেন জেনুইন ভোটে।
আর যদি জেনুইন ভোট না হয়, যদি ইলেকশন মেকানিজমকে ম্যানিপুলেট করা হয়, সেটা নির্বাচন কমিশনের মাধ্যমেই হোক, আর সোকল রথযাত্রার মাধ্যমেই হোক, অথবা সেই সেন্ট্রাল বাহিনীকে এনে একেবারে গ্রাউন্ড রিয়ালিটিতে পরিবর্তন আনবার চেষ্টা করা হোক, মানুষ কিন্তু রুখে দাঁড়াবে না। সেন্ট্রাল ফোর্সে আমি আসবো, কিন্তু চন্দনদা আপনি একদম যেটা দিয়ে শুরু করলেন যে মানুষের বেসিক যে সমস্যাগুলো সেটা মানুষকে বুঝতে হবে, কিন্তু এটাও তো ঠিক যে লোকটা চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়ে মার খেলো সেটাও তো আমরা দেখছি, সেটাও তো ঘটছে। এক্স্যাক্টলি। তো তাহলে বেসিক নিড ওই লোকটার কি? ওই লোকটার বেসিক নিড তো ব্যবসা, ওই লোকটার বেসিক নিড তার সুরক্ষা, ওই লোকটার বেসিক নিড। আমি সেই কারণে একেবারে শুরুতে তোমাকে রথযাত্রার প্রসঙ্গে যে কথাটা বলেছিলাম, বিভেদকামী শক্তি কোথায় গিয়ে পৌঁছয়? তোমার আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ এই আইডেন্টিটি তুমি কি বেচছো, কেন বেচছো, এই প্রশ্নটা, অর্থাৎ তোমার রান্নাঘরে ঢুকে শাসন করবার অধিকার এদের, এবং সেটা ঘটেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আমি প্রথম যে স্লোগানটা আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা শুরু থেকেই পড়ে এসেছি। আজকে বন্দে মাতারামকে সকলে মিলে তার প্রজ্ঞাকে আমরা সামনে রাখি, কিন্তু এটা তো ইউনিফিকেশন। আমার দেশ ডাইভার্সিটি, আমার দেশ তো সকলেই বলে বিবিধের মাঝে মিলন। এই বিবিধ শব্দটাকে যারা গ্রহণ করতে পারে না, একম্যেব দ্বিতীয়ম হতে হবে, এবং তার জন্য একটা স্লোগানও চালু করতে হবে, কংগ্রেস মুক্ত ভারত। কারণ কংগ্রেস তো এটাই স্বীকার করেছে তার রাজনীতির মধ্যে, সকলে মিলে চলা, অ্যান্ড দ্যাট ইজ কংগ্রেস কংগ্রিগেশন। ঠিক এইখান থেকে তাদের চ্যালেঞ্জ, একদম ফেব্রিকে চ্যালেঞ্জ। ডাইভার্সিটিকে তুমি যদি স্বীকার করতে না পারো, ভারতবর্ষকে স্বীকার করতে পারবে না। আর এটা অ্যান্টি ভারতবর্ষ হয়ে যাচ্ছে, অ্যান্টি নলেজ হয়ে যাচ্ছে, অ্যান্টি যে ভারতের পরিধি, তার পরিবর্তিত একটা চেহারার চোখে পড়ছে, এবং সেটা চোখে পড়ছে আমরা ভারতবর্ষে বাস করে ঠিক যতটা, তার থেকে বেশি। তুমি দেখো আমার পাশের রাষ্ট্রগুলো, তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতিটা কেন? এ তো রিফ্লেকশন। এই রিফ্লেকশন, এত বড় একটা দেশ, একটা রুদ্ধশ্বাসে তার শাসন ব্যবস্থা যদি চলছে। রাজনীতিটা বামপন্থী ঘরানার রাজনীতি এবং ডানপন্থী ঘরানার রাজনীতি হয়, তাহলে আপনি এইটাকে কি বলবেন? মানে আমি বামপন্থীদের বাদ দিলাম, এখানে ডানপন্থী ঘরানার রাজনীতিরও যদি কিছু প্রকারভেদ থাকে, এটা কি মানে এক্সট্রিমিস্ট? দেখো, এক্সট্রিমিস্ট মানে এটাকে আমরা তো আল্ট্রা রাইটিস্টই বলি। আল্ট্রা রাইটিস্ট তো এদেরই বলা হয়। একদম এক্সট্রিম তুমি যে প্রসঙ্গ বলছো সেটাই তো আল্ট্রা, একেবারে চূড়ান্ত রকম রাইটিজম। মানে আমি তোমাকে বলতে পারি যে ধরো ভারতবর্ষের একটা সংবিধান, যে সংবিধান সংকল্প নিয়েছে ধর্মনিরপেক্ষতা, আমরা সকলেই জানি ওয়ান অফ দ্য পিলার্স ধর্মনিরপেক্ষতা। আর আমরা দেখছি কোনো এক প্রধানমন্ত্রী তিনি একটি মন্দির উদ্বোধন করছে, আমরা ঠিক তেমনভাবে যদি কোনো গির্জা, কোনো চার্চে তাকে দেখতে পেতাম, ভালো লাগতো। কিন্তু এই ওয়ান সাইডেড কনসেপ্ট, এই জন্যই বলছি অ্যাবসলিউটিজম, মেজরিটেরিয়ানিজম, কাকে সন্তুষ্ট করছেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে একেবারে একদম সঠিক নিশানায় তোমাকে বুঝতে হবে। আমি একটু আগে যেটা বলছিলাম, পাবলিক রিপ্রেজেন্টেশন, সেটা ধর্ম মানে না, ভাষা মানে না। পাবলিক রিপ্রেজেন্টেশন সর্বত্র ব্যাপী, সারা ভারতবর্ষের 543টা আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সকলেই, সেই প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হবে, ইনফ্যাক্ট পার্লামেন্টে বলবার সুযোগ পাবে। তুমি দেখো একটা মেজর দল, খুব স্বাভাবিক, মেজরিটেরিয়ানিজম ভেরি ইজি, মব লিঞ্চিংও মেজরিটেরিয়ানিজম। রাস্তায় দাঁড়িয়ে যখন অনেক মানুষ বলে একজনের বিরুদ্ধে, তখন ওটা মেজরিটেরিয়ানিজম, তার মধ্যে লজিক নাও থাকতে পারে। একটা মজার ব্যাপার দেখো তুমি, আজকে একটি মাত্র নমিনেশন অন্য ধর্মাবলম্বীকে দেওয়া যায় না। তার মানে আমার বেসিক ফেভারিট যেটা আমি ডাইভার্সিটির কথা বলছি, যে বৈচিত্র্যের কথা বলছি, সেটাকে চ্যালেঞ্জ করা যদি কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য হয়, তাহলে সার্বিকভাবে ভারতবর্ষের কনসেপ্টটাকেই তারা চ্যালেঞ্জ করছে। একটা ব্রেক নেব, খুব ভালো জায়গা আলোচনাটা রয়েছে, একটা করে রাখা হয় তাহলে কিভাবে, মানে সেটা কিভাবে সম্ভব? চন্দন, আমি আসবো পার্থদা আপনার কাছে, কিভাবে সম্ভব? দীর্ঘদিন ধরে আপনার বিরোধিতায় রয়েছেন। না, বিরোধিতায় আছে, এটা সম্ভব এই কারণে, এটা একেবারে জনমানুষের কাছে, মানুষের কাছে নিয়ে যাওয়া। যেমন একটা ডেমোক্রেটিক রাইটকে প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে প্রথমে বুঝতে হবে মানুষ, দেখো এত মানুষ ভয়ার্ত কেন? কারণ তারা জানেন আমার ডেমোক্রেটিক রাইট, আমার ভোটের অধিকার। এই ভোটের অধিকার, এটা তো কোনোভাবেই, আমরা জানি আমাদের কাছে কোনো ডকুমেন্টেশন, পার্টিকুলারলি সিটিজেনশিপ ডকুমেন্টেশন থাকে না, কিন্তু ভোটাধিকারটা একটা সরকার নির্বাচিত করা, সে রাজ্য হোক, কেন্দ্র হোক বা লোকাল বডি হোক, সেখানে এটা নির্বাচিত করবার যে অধিকার, সেই অধিকারটাই তো এটা। এখন প্রশ্নটা হচ্ছে যে ভোটাধিকারের মাধ্যমেই এটা হতে পারে, এবং গণতন্ত্র মানে খুব স্বাভাবিকভাবে গণতন্ত্র মানে মেজরিটি তারই যাকে মানুষ ভোট দেবেন, এবং সেই গণতন্ত্রকে ম্যানিপুলেট করা যায় না, যে ম্যানিপুলেশনটা এখানে হচ্ছে। তুমি ফিরে যাও 2023, যে অ্যাক্ট অফ কনসলিডেশন যেটাকে আমরা বলি,
নির্বাচন কমিশনারকে ইলেক্ট করা, টু সিলেক্ট করা, সেখানে দাঁড়িয়ে আমাদের একেবারে স্থপতি ছিল, একটা ফাউন্ডেশনই ছিল, যেটা করা হবে বিরোধী দলনেতা, এবং বলা হয় এইভাবে, বিরোধী দলনেতা, ট্রেজারি বেঞ্চ পরে আসে, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস। অর্থাৎ কনফ্লিক্ট যদি কোথাও হয়, চিফ জাস্টিস সেটা মোকাবিলা করবেন। ইনফ্যাক্ট একজনকে চুজ করা হবে যিনি নিরপেক্ষভাবে, অন্তত পদ্ধতিগতভাবে তিনি অবতীর্ণ হবেন, একজন চিফ ইলেকশন কমিশনার, এবং তার সিস্টেমটা তৈরি হবে দুজন ইলেকশন কমিশনার। কিন্তু দিস ওয়াজ দ্য সিস্টেম। ঘটনাচক্রে কী করা হলো 2023-এ? এই অ্যাক্টটাকে কনসলিডেট করা হলো, যেখানে বলা হলো চিফ জাস্টিস থাকবেন না। চিফ জাস্টিস থাকবেন না, সেখানে কে থাকবেন? একজন ক্যাবিনেট মিনিস্টার। আচ্ছা, 2:1 তো সেখানে তুমি হেরেই গেলে ইনফ্যাক্ট, কারণ ক্যাবিনেট মিনিস্টার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাবেন না, এটা খুব স্বাভাবিক, দ্যাটস নট দি রিচুয়াল। থাকলেও উল্টো দিকে বিরোধী দলনেতা, তার থাকার অবস্থাটা কি? তখন অধিকতা ছিলেন ফ্লোর নেতা, উনি জানেনই। পরবর্তী সময় ঠিক সেই সিস্টেম মেনে গণেশ কুমারজি এসছেন, এবং সেই গণেশ কুমারজি আসার পরবর্তী সময় যে এসআইআর তৈরি হয়েছে, তাতে এসআইআর তৈরি করার আগেই রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তখন কিন্তু এসআইআর হয়নি। এই সময় আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনের পরে ডকুমেন্টেশন জমা করলাম, কোনো উত্তর পাইনি। উনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বুঝিয়ে দিলেন বিহার নির্বাচনের সময় যে কোন কোন গ্রাফিক কাজ করে এবং কোথায় কোথায় এই ভোটের একটা ম্যানিপুলেশন হয়, এবং সেটা কর্ণাটককেও এক্সাম্পল করেছেন। আমরা তথ্য দিয়েছি, উনি অনেক চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি আপনি কোর্টে গিয়েও আমাদের বলুন সমন করবার জন্য, বিরোধী দলনেতার ক্যাপাসিটিতে উনি করেছেন। গণেশ কুমারজি সেটা করেননি। আমরা বলতে বাধ্য হলাম যে চিফ মুখপাত্রের ভূমিকা উনি পালন করছেন। আমাদের এটা বলার প্রয়োজন ছিল না। দেবারতী, ভারতের জাতীয় কংগ্রেস দীর্ঘকালীন, আজকে 140 বছরের একটা দল, একদম ভারতবর্ষের আত্মার সাথে সম্পৃক্ত। আমরা কখনোই কোনো ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করি না, কিন্তু এখানে চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছি। মনে রাখতে পারে টিএন সেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক ওই সময় ছিল, বাট হি হ্যাড টেকেন দ্য হোল থিং। একটা ব্যাপক পরিবর্তনের মূল কাঠামো তো উনি তৈরি করেছেন। এই যে ফাউন্ডেশন অফ মডার্ন ইলেকশন, এই যে তোমার ভোটার কার্ড থেকে আরম্ভ করে আইডেন্টিটি, এটা তো উনি চালু করেছিলেন। কংগ্রেস সরকার ছিল কিন্তু গভর্নেন্সে, অর্থাৎ তার নিরপেক্ষতা নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠেনি। অনেক রাজনৈতিক নেতা অনেক কথা বলেছেন, কিন্তু তার নিরপেক্ষর ক্যারেক্টার সেটা বুঝিয়ে দিয়েছেন, ক্যাপাসিটি কী হতে পারে। আর ঠিক ওই ক্যাপাসিটিতে দাঁড়িয়ে আজকে গণেশ কুমারজি যখন বারবার প্রমাণ করছেন মেরুদণ্ডটা বন্ধ, তখন কিন্তু আমাদের বারবার এটাই সামনে চলে আসছে যে আমরা গণতন্ত্রকেই বাঁচাতে পারবো কিনা। যদি সেটা হয়, মানুষ বাঁচাবেন। এর জন্য কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে দরকার নেই, মানুষ বাঁচাবেন। সে যে ধরনের ক্যারেক্টারের মধ্যে থেকেই হোক, সেটা বিরোধিতার ক্যারেক্টার। আবারও বলছি, ডাইভার্সিটি ক্যানট বি চ্যালেঞ্জড ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াই চ্যালেঞ্জ। একটা ব্রেক নেব, খুব শার্প ব্রেক, তারপর আবার ফিরছি আবার এই আলোচনায় সঙ্গে থাকবো। চন্দন দা, যে ভাতাতেই ভোট হচ্ছে, ভাতাই জেতাচ্ছে কি তাহলে? দেখো, খুব স্বাভাবিক, মানে তুমি যদি অর্থনৈতিক তত্ত্বে যাও, খুব সাধারণ, এর জন্য খুব বিজ্ঞ হতে হয় না। কেইন্স বলেছিলেন মানি সার্কুলেশন ভীষণ প্রয়োজন। তার কারণ হচ্ছে যে মূলত যেখানে দাঁড়িয়ে এই তত্ত্বের কথা বলছো, সেখানে ভাতা তো অবশ্যই একটা ঘটনা। ভাতা সাধারণভাবে, আমি আরো স্পেসিফিক্যালি যদি বলি দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার ট্যাক্সের টাকা ওই রাজ্যগুলোতে চলে যাচ্ছে, তারপরেও বাংলা ভাতা দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো, ভাতা দেওয়ার ক্ষেত্রে বাংলা যে ভাতা দিচ্ছেন, আমরা আবারও বলছি যে ভাতাটা কখনোই কনস্ট্রাকটিভ নয়, তবে ভাতাটার প্রয়োজন আছে অন্তত এই ধরনের মানুষের কাছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্যারালালি তোমাকে তো ভাবতে হবে শুধু ভাতা কিনা। শুধু ভাতা হলে ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ হচ্ছে তোমার কর্মসংস্থানের প্রয়োজন। কর্মসংস্থান করতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রয়োজন, তার নীতির প্রয়োজন, তার ল্যান্ড ব্যাংকিংয়ের প্রয়োজন, এবং তার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো এই কারণগুলোকে তো সামনে রাখতে হবে। কারণ উল্টো দিকে আমরা একটা জিনিসও দেখছি, সেটা হলো এবছর এসে দাঁড়ালো কত? 7,82,00,000,000 টাকা আমাদের রাজ্যের উধারি। 7,82,000 কোটি টাকা আমাদের রাজ্যের উধারি। যদি সেটা হয়ে দাঁড়ায়, উত্তরোত্তর বার্ডেন বাড়বে, একটা সময় তো স্তব্ধ হবে ভাতাটাও। সুতরাং বুঝতে হবে তোমার মানি সার্কুলেশন, মানি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ব্যালেন্স, এটা খুব বেকারত্বের সাথে